ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই ভালো থাকবে। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই সকলকে শেয়ার করবে। এখন আমরা দুটি গানের জন্মকথা পাঠটি পড়ব। পাঠটি পড়ার আগে আমরা একটু ছোট করে জেনে নেব। এই পাঠে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত দুটি বিখ্যাত গান জনগণমন এবং আমার সোনার বাংলা এর সৃষ্টি ও ইতিহাস আলোচনা করা হয়েছে। ১. জনগণমন। গানটি প্রথম জনসমক্ষে গাওয়া হয় ২৭শে ডিসেম্বর ১৯১১ সালে কলকাতায় ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে। অনেকেই ভুলভাবে মনে করেছিলেন যে এটি সম্রাট পঞ্চম জর্জের প্রশংসায় লেখা, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই স্পষ্ট করেন যে গানটি ভারতের জনগণের ভাগ্যবিধাতার উদ্দেশ্যে রচিত। পরবর্তীকালে তিনি বিভিন্ন দেশে ও অনুষ্ঠানে এই গান গেয়েছিলেন। পরে গানটি ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি লাভ করে। ২. আমার সোনার বাংলা। গানটি প্রথম গাওয়া হয় ২৫ আগস্ট ১৯০৫ সালে। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় দেশপ্রেম ও মাতৃভূমির প্রতি ভালোবাসা জাগানোর উদ্দেশ্যে রবীন্দ্রনাথ গানটি রচনা করেন। এর সুরের উৎস ছিল একটি বাউল গান, যা সম্পর্কে সরলা দেবী স্মৃতিচারণ করেছেন। গানটি স্বদেশী আন্দোলনে মানুষের মধ্যে দেশপ্রেমের জাগরণ ঘটায়। ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পর গানটির প্রথম ১০ পংক্তি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের এই দুটি গান শুধু সাহিত্য ও সঙ্গীতের অমূল্য সম্পদ নয়, বরং ভারত ও বাংলাদেশের জাতীয় পরিচয়, দেশপ্রেম ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ প্রতীক। এখন আমরা পাঠটি পড়ব। জনগণমন অধিনায়ক জয় হে। জনগণমন অধিনায়ক জয় হে ভারত ভাগ্যবিধাতা। পঞ্জাব সিন্ধু গুজরাটা মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ। বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে। গাহে তব জয়গাথা। জনগণমঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্যবিধাতা। জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয়, জয় হে। এখন আমরা জনগণমন এর প্রথম স্তবকের পংক্তি অনুযায়ী ব্যাখ্যা লাইন বাই লাইন ভালোভাবে বুঝে নেব। মানে ১. জনগণমন অধিনায়ক জয় হে ভারত ভাগ্যবিধাতা। অর্থ: হে জনগণের মন ও চেতনার পথপ্রদর্শক, হে ভারতের ভাগ্য নিয়ন্তা, তোমার জয় হোক। জনগণমন অধিনায়ক মানে জনগণের মনের নেতা বা পথপ্রদর্শক। ভারত ভাগ্যবিধাতা মানে ভারতের ভাগ্য নির্মাতা বা নিয়ন্তা। ২. পঞ্জাব সিন্ধু গুজরাটা মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ। অর্থ: ভারতের বিভিন্ন অঞ্চল ও জনগোষ্ঠী, পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা দেশ, দক্ষিণ ভারতের দ্রাবিড় অঞ্চল, উৎকল, ওড়িশা এবং বঙ্গ। কবি ভারতের ভৌগোলিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে একসঙ্গে তুলে ধরেছেন। এটি জাতীয় ঐক্যের প্রতীক। ৩. বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ। অর্থ: বিন্ধ্য পর্বতমালা, হিমালয়, যমুনা ও গঙ্গা নদী এবং সমুদ্রের উচ্ছ্বসিত তরঙ্গ তোমার মহিমার সাক্ষ্য বহন করে। বিন্ধ্য ও হিমাচল ভারতের পর্বতমালার প্রতীক। যমুনা ও গঙ্গা ভারতের প্রধান নদী। উচ্ছল জলধি তরঙ্গ মানে উত্তাল সমুদ্রের ঢেউ। ৪. তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে। অর্থ: তোমার মঙ্গলময় নামের প্রেরণায় মানুষ জেগে ওঠে এবং তোমার আশীর্বাদ কামনা করে। তব মানে তোমার, শুভ আশিস মানে কল্যাণকর আশীর্বাদ। ৫. গাহে তব জয়গাথা। অর্থ: সবাই তোমার বিজয় ও মহিমার গান গায়। জয়গাথা মানে গৌরবগাথা বা বিজয়ের কাহিনী। ৬. জনগণমঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্যবিধাতা। অর্থ: হে জনগণের মঙ্গলদাতা, হে ভারতের ভাগ্য নিয়ন্তা, তোমার জয় হোক।
এখানে সেই পথপ্রদর্শক শক্তিকে জনগণের কল্যাণকারী হিসেবে বর্ণনা করা হয়েছে। ৭ জয় হে জয় হে জয় হে জয় 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 হে। অর্থ তোমারই জয় হোক, বারবার জয় হোক। এটি বন্দনা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার পুনরাবৃত্ত প্রকাশ। গানটির এই স্তবকে রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের বিভিন্ন অঞ্চল, নদী, পর্বত ও মানুষের বৈচিত্র্যকে এক সূত্রে বেঁধে এমন এক চিরন্তন শক্তির বন্দনা করেছেন, যিনি জাতির ঐক্য, কল্যাণ ও অগ্রগতির পথপ্রদর্শক। এটি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা শাসকের প্রশস্তি নয়, বরং সমগ্র জাতির অন্তর্নিহিত চেতনা ও ভাগ্যনিয়ন্তা শক্তির প্রতি নিবেদন। রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটিতে কেবল ভৌগোলিক স্থানগুলোর নাম বলেননি, বরং ভারতের একটি প্রতীকী মানচিত্র এঁকেছেন। পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ, পশ্চিম, উত্তর পশ্চিম, দক্ষিণ, পূর্ব সমস্ত অঞ্চলের মানুষকে এক সূত্রে বেঁধেছে। বিন্ধ্য হিমাচল পর্বতের দৃঢ়তা ও মহিমার প্রতীক। যমুনা, গঙ্গা ভারতীয় সভ্যতা, সংস্কৃতি ও জীবনের ধারক। উচ্ছল জলধি তরঙ্গ সমুদ্রের বিশালতা ও দেশের বহির্বিশ্বের সঙ্গে সংযোগের প্রতীক। এখানে তব, তোমার শব্দটি বারবার এসেছে। রবীন্দ্রনাথের নিজের ব্যাখ্যা অনুযায়ী, এই তুমি কোনো ব্রিটিশ সম্রাট নন, বরং জনগণের অন্তরে বিরাজমান সেই চিরন্তন শক্তি, যিনি যুগে যুগে জাতিকে পথ দেখান। গানের গঠনও লক্ষণীয়। দেশের বিভিন্ন অঞ্চল ও প্রকৃতির উল্লেখ। সকলের জাগরণ ও আশীর্বাদ প্রার্থনা। সেই মহান শক্তির জয়ধ্বনি। এই কারণে গানটি শুধু একটি দেশপ্রেমের গান নয়, এটি জাতীয় ঐক্য, মানবিক সংহতি এবং আধ্যাত্মিক জাতিচেতনার একটি কাব্যিক প্রকাশ। প্রথম গাওয়া হয় 28শে ডিসেম্বর 1911 কলকাতায়। গানটির পাণ্ডুলিপি পাওয়া যায়নি, কবে ও কোথায় রচিত তাও জানা যায় না। ভারতের জাতীয় কংগ্রেস এর ২৬তম বার্ষিক অধিবেশন ২৬ থেকে 28শে ডিসেম্বর 1911 তারিখে কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল। সেখানে এই গানটি প্রথম জনসমক্ষে গাওয়া হয় সমবেত কণ্ঠে ২৭শে ডিসেম্বর। গানের রিহার্সাল হয়েছিল ডাক্তার নীলরতন সরকারের হ্যারিসন রোডের বাড়িতে, নেতৃত্ব দিয়েছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর। পরের দিন দ্য বেঙ্গলি পত্রিকা গানটির ইংরেজি অনুবাদ সহ সংবাদটি পরিবেশন করে। তত্ত্ববোধিনী পত্রিকায় বাংলা মাসের মাঘ ১৩১৮ সাল প্রথম প্রকাশিত গানটির পরিচয় দেওয়া হয় ব্রহ্মসঙ্গীত বলে এবং এবছরের মাঘোৎসবেও গানটি ব্রহ্মসঙ্গীত বলে গীত হয়। গানটিকে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণের প্রস্তাব উত্থাপিত হলে রবীন্দ্রনাথের বিরোধীগণ প্রচার করেন। গানটি সম্রাট পঞ্চম জর্জের ভারতে আগমনকে উপলক্ষ করে রচিত। বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র পুলিনবিহারী সেন গানটি রচনার উপলক্ষ জানতে চেয়ে রবীন্দ্রনাথকে চিঠি লিখলে তিনি তাকে লিখেছিলেন ২০ নভেম্বর ১৯৩৭ সাল। সে বৎসর ভারত সম্রাটের আগমনের আয়োজন চলছিল। রাজসরকারে প্রতিষ্ঠাবান আমার কোনো বন্ধু সম্রাটের জয়গান রচনার জন্যে আমাকে বিশেষ করে অনুরোধ জানিয়েছিলেন। শুনে বিস্মিত হয়েছিলুম, সেই বিস্ময়ের সঙ্গে মনে উত্তাপেরও সঞ্চার হয়েছিল। তারই প্রবল প্রতিক্রিয়ার ধাক্কায় আমি জনগণমন অধিনায়ক গানে সেই ভারতভাগ্যবিধাতার জয় ঘোষণা করেছি, পতন অভ্যুদয় বন্ধুর পন্থায় যুগ যুগ ধাবিত যাত্রীদের যিনি চিরসারথী, যিনি জনগণের অন্তর্যামী পথপরিচায়ক। সেই যুগযুগান্তরের মানবভাগ্যরথচালক যে পঞ্চম বা ষষ্ঠ বা কোনো জর্জি কোনোক্রমেই হতে পারেন না, সে কথা রাজভক্ত বন্ধুও অনুভব করেছিলেন। গানটি নিয়ে নানারূপ সাময়িক তিক্ততা ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হলেও রবীন্দ্রনাথ গানটিকে পরেও নানা উপলক্ষে ব্যবহার করেছেন। যেমন, দক্ষিণ ভারত পরিক্রমায় বেরিয়ে ১৯১৯ সালে রবীন্দ্রনাথ গিয়েছিলেন মদনপল্লী, সেখানকার
থিসফিকাল কলেজ এর অধ্যক্ষ এবং রবীন্দ্রনাথের বন্ধু জেমস এইচ কাজিন্স তার সম্মানে এক সভার আয়োজন করেন। সেই সভায় রবীন্দ্রনাথ গেয়েছিলেন জনগণমন এবং এর নামকরণ করেন দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। সেই গানের সুর এবং অর্থগৌরব কলেজ কর্তৃপক্ষকে অভিভূত করেছিল। সেই গানটি প্রতিষ্ঠানে প্রতিদিনের অ্যাসেম্বলি সং বা বৈতালিক রূপে চলিত হয়ে যায়। এর 11 বছর পরে 1930 সালের সেপ্টেম্বরে রবীন্দ্রনাথ জেনিভা থেকে গেলেন সোভিয়েত রাশিয়া। মস্কোয় পায়োনিয়ার্স কমিউন এ অনাথ বালক বালিকারা তাকে অভ্যর্থনা জানাল। সেখানে প্রশ্নোত্তর পর্বের পর তারা কবিকে গান গাইতে অনুরোধ করতে। তিনি তাদের গেয়ে শুনিয়েছিলেন জনগণমন। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে। মরি হায়, হায় রে। ও মা, অগ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি। কি শোভা, কি ছায়া গো, কি স্নেহ, কি মায়া গো। কি আঁচল বিছাইছ বটের মূলে, নদীর কূলে কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। মরি হায়, হায় রে। মা, তোর বদনখানি মলিন হলে, ও মা, আমি নয়ন জলে ভাসি। এখন আমরা আমার সোনার বাংলা গানের প্রথম 10 পংক্তির পংক্তি অনুযায়ী ব্যাখ্যা লাইন বাই লাইন ভালোভাবে বুঝে নেব। 1. আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। অর্থ, হে আমার প্রিয় বাংলা, আমি তোমাকে গভীরভাবে ভালোবাসি। সোনার বাংলা বলতে সোনার মতো মূল্যবান, সুন্দর ও সমৃদ্ধ বাংলাকে বোঝানো হয়েছে। এখানে কবি বাংলাকে মাতৃরূপে কল্পনা করেছেন। 2. চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি। অর্থ, তোমার আকাশ ও বাতাস চিরকাল আমার হৃদয় আনন্দ ও আবেগের সুর তোলে। বাঁশি বাজায় একটি রূপক, এর অর্থ মনকে মুগ্ধ করা বা আবেগে ভরিয়ে দেওয়া। 3. ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে। অর্থ, মা, বসন্তকালে তোমার আমবাগানের মুকুলের সুগন্ধ আমাকে মোহিত করে। ফাল্গুন মানে বসন্তের মাস। আমের বনে ঘ্রাণ মানে আম্র মুকুলের সুবাস। 4. মরি হায়, হায় রে। অর্থ, আহা, কি অপূর্ব সেই অনুভূতি। এটি বিস্ময়, আবেগ ও মুগ্ধতার প্রকাশ, আক্ষরিক অর্থে মৃত্যুর কথা নয়। 5. ও মা, অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি। অর্থ, মা, অঘ্রাণ মাসে তোমার পাকা ধানে ভরা মাঠে আমি যেন তোমার মধুর হাসি দেখেছি। অঘ্রাণ হল ধান কাটার মৌসুম। ভরা ক্ষেত বাংলার কৃষি সমৃদ্ধির প্রতীক। মধুর হাসি রূপকভাবে প্রকৃতির সৌন্দর্য ও প্রাচুর্যকে বোঝায়। 6. কি শোভা, কি ছায়া গো, কি স্নেহ, কি মায়া গো। অর্থ, কি অপরূপ সৌন্দর্য, কি শীতল আশ্রয়, কি স্নেহ আর মমতা তোমার। বাংলার প্রকৃতি ও মাতৃসুলভ স্নেহের প্রশংসা। 7. কি আঁচল বিছাইছ বটের মূলে, নদীর কূলে কূলে। অর্থ, তুমি যেন বটগাছের তলায় ও নদীর তীরে তীরে মায়ের আঁচলের মতো স্নেহের ছায়া বিস্তার করে রেখেছ। আঁচল এখানে মায়ের সুরক্ষা ও স্নেহের প্রতীক। বাংলার প্রকৃতিকে মাতৃত্বের সঙ্গে তুলনা করা হয়েছে। 8. মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। অর্থ, মা, তোমার ভাষা ও কথা আমার কানে অমৃতের মতো মধুর লাগে। মুখের বাণী বলতে বাংলা ভাষা ও সংস্কৃতিকে বোঝানো হয়েছে। সুধা মানে অমৃত, অত্যন্ত মধুর কিছু। 9. মরি হায়, হায় রে। অর্থ, আহা, কি অপার মাধুর্য, আবারও গভীর আবেগ ও মুগ্ধতার প্রকাশ। 10. মা, তোর বদনখানি মলিন হলে, ও মা, আমি নয়ন জলে ভাসি। অর্থ, মা, তোমার মুখ যদি বিষণ্ণ বা মলিন হয়,
তবে আমি দুঃখে চোখের জলে ভেসে যাই। বদনখানি মলিন, মানে মাতৃভূমির দুঃখ, দুর্দশা বা অপমান। কবি নিজের সুখ দুঃখকে দেশের সুখ দুঃখের সঙ্গে একাত্ম করেছেন। জনগণমন যেখানে একটি বৃহৎ জাতির ঐক্য ও চিরন্তন পথপ্রদর্শক শক্তির বন্দনা, আমার সোনার বাংলা সেখানে মাতৃভূমি বাংলার প্রকৃতি, ভাষা, সৌন্দর্য, কৃষিজীবন ও মমতার প্রতি এক গভীর ব্যক্তিগত প্রেমের গান। এই গানে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাকে কোনো রাজনৈতিক সত্তা হিসেবে নয়, বরং একজন স্নেহময়ী মায়ের রূপে কল্পনা করেছেন, যার আকাশ, বাতাস, ক্ষেত, নদী, গাছপালা এবং ভাষা সন্তানের হৃদয়ের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। প্রথম গাওয়া হয় 25 আগস্ট 1905। সরলা দেবী লিখেছেন তার জীবনের ঝরা পাতায়। কর্তা দাদা মহাশয় চুঁচুড়ায় থাকতে তার ওখানে মাঝে মাঝে থাকবার অবসরে তার বোটের মাঝির কাছ থেকে অনেক বাউলের গান আদায় করেছিলুম। যা কিছু শিখতুম তাই রবিমামাকে শোনাবার জন্য প্রাণ ব্যস্ত থাকত, তার মতো সমজদার আর কেউ ছিল না। যেমন যেমন আমি শোনাতুম অমনি অমনি তিনি সেই সুর ভেঙে, কখনো কখনো তার কথাগুলিরও কাছাকাছি দিয়ে গিয়ে একখানি নিজের গান রচনা করতেন। কোন আলোকে প্রাণের প্রদীপ, যদি তোর ডাক শুনে কেউ না আসে, আমার সোনার বাংলা প্রভৃতি অনেক গান সেই মাঝির কাছ থেকে আহরিত আমার সুরে বসান। প্রশান্তকুমার পাল অনুমান করেছেন, বঙ্গভঙ্গের নির্দিষ্ট তারিখটি জানতে পারার তাৎক্ষণিক আবেগে গানটি রচিত হয় ও ভক্তদের সূত্রে সমগ্র কলকাতায় ছড়িয়ে পড়ে। রবীন্দ্রনাথ তখন সপরিবারে গিরিডিতে। এখানে বসে তিনি 22 থেকে 23টি গান রচনা করলেন, যেগুলি আজ স্বদেশী গান নামে পরিচিত। বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই গানগুলি সে সময় বিপুল উদ্দীপনার সঞ্চার করেছিল। 1971 সালে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র স্থাপিত হলে গানটির এই প্রথম 10 পংক্তি সেখানকার জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে। কৃতজ্ঞতা গানের পিছনে রবীন্দ্রনাথ, সমীর সেনগুপ্ত।